মাধ্যমিক এক্সামিনেশান 2025 টার্গেট মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের আমরা পূর্ণ নম্বর 90 মার্কের একটা প্রশ্নপত্র আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। ঠিক আছে, তো রায়ান মার্টিন প্র্যাকটিস সেট 1 আজকে আমরা করছি। সম্পূর্ণ প্রশ্নপত্রেরই উত্তর একটি ভিডিওর মধ্যেই আমরা আলোচনাটি কমপ্লিট করব। তোমাদের কাছে একটাই বলার, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলো দেখবে যে কেমন তোমাদের পরীক্ষায় কিভাবে হয় মাধ্যমিক বা কীরকম প্রশ্ন থাকে সম্পূর্ণ 90 মার্কের, সেইগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি। প্রথমে আসছি বহু বিকল্পী প্রশ্ন। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থেকে 1 এবং 15টি প্রশ্ন থাকবে এমসিকিউ। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। আমরা সকলেই জানি যে সিএফসি হচ্ছে তোমার ওজোন গ্যাসকে বা ওজোন লেয়ারকে ধ্বংসপ্রাপ্ত করে, তো ওজোনোস্ফিয়ার এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। তাই আমাদের ডি অপশানটি কারেক্ট করে দেব। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনো, মন দিয়ে শুনবে, যে তোমাদের এমসিকিউ যে প্রশ্নগুলোর উত্তর অনেকে কি করো দেখো, তোমরা পরীক্ষা দেওয়ার সময় টেস্ট পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের ইনস্টিটিউটে, সেখানে তোমরা ডাইরেক্ট উত্তরটা করে দাও। তো সেটাকে অ্যাভয়েড করবে। একটা স্ট্যান্ডার্ড উত্তর রাখার জন্য তোমাদের সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা দিতে হবে। ঠিক আছে, আর বিকল্প যেটা বেছে নেবে 4টির মধ্যে তার দাগ নাম্বারটাও কিন্তু উল্লেখ করবে। ওকে, যেমন সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো ডি অপশান দিয়ে ওজোনোস্ফিয়ার। এইভাবে পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা দেবে। হ্যাঁ, এরপরে দেখো পদার্থ কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র। এখানে 4টি অপশান ছিল, 4টি অপশানে আমি আর তুলিনি, এখানে কেবলমাত্র উত্তরটা দিয়েছি। তো ভি ভার্সাস টি এর যদি লেখচিত্র আমরা দেখি, ভি ভার্সাস টি, তাহলে আমরা দেখব এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা হবে। দেখো আমরা চার্লসের সূত্রে জেনে এসেছি ভি প্রপোর্শনাল টি, যেখানে এম এবং পি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়বে, আবার উষ্ণতা কমলে আয়তন কমবে। তো এই অনুযায়ী কিন্তু আমরা যদি গ্রাফটা করি তাহলে দেখব মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড কত অণু উৎপন্ন হবে? অণুর সংখ্যা চেয়েছে। তাহলে আমাদের আগে বিক্রিয়াটি করে দিতে হবে। কার্বন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। তো এই বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি যে এখানে 1 মোল পরিমাণ 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। আর আমরা এসটিপিতে জানি যে সকল রকম গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যক হয়। তাহলে 1 মোল যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রোর সংখ্যক, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো 1-4, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? তো রৈখিক প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ যাই বলো না কেন, সবকটার ক্ষেত্রে কেবলমাত্র নির্ভর করবে উষ্ণতার এককের ওপর নির্ভর করে। তাই ডিগ্রি সি হয়ে যায় 1/ডিগ্রি সি। সেটাকে আমরা যদি সূচকের নিয়মে লিখি ডিগ্রি সি ইনভার্স। ওকে, এটা তোমরা সকলেই জানো, নতুন কিছু না তোমাদের কাছে। এরপর আসছি 1-5 যে প্রশ্নটি আজ রয়েছে, যে কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ডি, লাল বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে। তো এখানে আমরা ডি অপশানটিকে কারেক্ট করে নেব। ক্লিয়ার?
তাহলে লাল বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে। এরপরে আসছি 1.6, বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার এবং অসৎ হবে। কোন ক্ষেত্রে হয়? আমরা জানি যে উত্তর লেন্সের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার এবং অসৎ হবে উত্তল দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ এই অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি 1.7, অ্যাম্পিয়ারের সন্তরণ যে নিয়ম থেকে কি জানা যায়? প্রবাহ মাত্রার অভিমুখ, চুম্বক ক্ষেত্রের অভিমুখ, প্রবাহ মাত্রার মান, পরিবাহীর বিক্ষেপণ অভিমুখ। তো এখানে সঠিক যেটা উত্তর হবে তা হচ্ছে আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে পাই চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ আমাদের বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। তাই আমরা বি অপশানটিকে কারেক্ট করে দেব। ক্লিয়ার? এরপরে দেখো 1.8 যে প্রশ্নটি রয়েছে R1, R2, R3। তো এখানে R1টা বেশি R2 থেকে, আবার R2টা বেশি R3 থেকে। রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে তাদের তুল্যরোধ কত হবে? তিনটি রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি এইভাবে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? ঠিক আছে, তো আমরা জানি যে সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান প্রত্যেকটি আলাদা আলাদা রোধের থেকে কম হয়। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে R লেস দেন R3 লেস দেন R2 লেস দেন R1, অর্থাৎ এখানে আমরা ডি অপশানটিকে কারেক্ট করে দেব। ক্লিয়ার? তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নটি এখানে রয়েছে 1.9, তেজস্ক্রিয়তা থেকে, যে রেডিয়াম থেকে তেজস্ক্রিয় পরিবর্তন হয়ে রেডন হলো। তো এইখানে কি ধরনের কণা নিঃসৃত হতে পারে? তো 4টি অপশান রয়েছে, সঠিক কোনটা হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর সংখ্যার যদি পরিবর্তন আমরা দেখি তাহলে 226 থেকে সেটা হয়ে গেছে 222। তাহলে ভর সংখ্যার মূল পরিবর্তন কত হলো? 4 একক। এবং যদি আমরা দেখি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, সেটার পরিবর্তন হয়েছে 2 একক। তাহলে আমরা জানি যে আলফা কণা যদি নিঃসৃত হয় সেই ক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমে এবং পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে। তাহলে এখানে একটা আলফা কণা নিঃসৃত হবে। তো এই অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে, কারণ একটা আলফা কণা সমান হচ্ছে হিলিয়াম 24 এর সমান। ওকে, এরপরে 1.10, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? চ্যালকোজেন অর্থাৎ অক্সিজেন ফ্যামিলির যে মৌলগুলো তাকে তো আমরা চ্যালকোজেন বলি, সেগুলো 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে, অর্থাৎ এই অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। যদি তোমাদের বলে দিত যে হ্যালোজেন মৌলগুলো কোথায় অবস্থান করে, তখন সেটা হবে 17 নম্বর শ্রেণী। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলো কোথায় অবস্থান করে? 18 নম্বর শ্রেণী। আর 15 নম্বর শ্রেণীতে অবস্থান করবে নাইট্রোজেন ফ্যামিলি অর্থাৎ নিক্টোজেন মৌলগুলো। ওকে, তারপরে 1.11, একই সঙ্গে আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগের নাম বলো। এখানে 4টি অপশন রয়েছে। তো প্রত্যেকটারই যদি আমরা দেখি, সবকটার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব ডি অপশনে যেটা রয়েছে KCN, পটাশিয়াম সায়ানাইড, এর ক্ষেত্রে কিন্তু আমরা আয়নীয় এবং সমযোজী বন্ধন দেখতে পাই। কিভাবে দেখতে পাই সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো, পটাশিয়াম তড়িৎযোজী বন্ধন করবে সায়ানাইড মৌলের সাথে, ঠিক আছে, এইভাবে। আর এখানে দেখো কার্বন আর নাইট্রোজেন পরস্পর কিন্তু সমযোজী বন্ধন করেছে, তিনটে সমযোজী বন্ধন করেছে। এবং সায়ানাইডের যে মৌলটা পুরোটা আবার পটাশিয়ামের সাথে তড়িৎযোজী বন্ধন করেছে বা আয়নীয় বন্ধন করেছে। তাই এখানে আমাদের ডি অপশানটা কারেক্ট হবে। কিন্তু যদি আমরা মিথেনের ক্ষেত্রে দেখি, মিথেনের ক্ষেত্রে 4টা হাইড্রোজেন কার্বনের সাথে সমযোজী বন্ধন করবে। আর যদি আমরা NaCl এর ক্ষেত্রে দেখি তাহলে এখানে তড়িৎযোজী বন্ধন করে, ঠিক আছে। এর ক্ষেত্রেও KH এর ক্ষেত্রেও কিন্তু তড়িৎযোজী বন্ধন করবে, K+
এখানে H মাইনাস। এখানে কিন্তু হাইড্রোজেন প্লাস হবে না, কারণ হ্যালাইডের মতো আচরণ করছে, হ্যালোজেনের মতো আচরণ করছে, ঠিক আছে। কারণ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীতে এবং 17 নম্বর শ্রেণীর সঙ্গে সাদৃশ্য রাখে, অর্থাৎ ক্ষার ধাতুর সাথেও আর তার সাথে সাথে হ্যালোজেন মৌলের মতো বৈশিষ্ট্য বজায় রাখে, তাই দুষ্ট মৌল বলে, তাই না। এরপর দেখো 1-12 যে প্রশ্নটি রয়েছে, ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে। তো আমরা জানি অ্যানোডে কী ঘটবে, আমরা তোমাদের একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম, CRP আর হবে NO, ঠিক আছে। অ্যানোডে হবে অক্সিডেশন, কার হবে নেগেটিভ আয়নের ক্ষেত্রে, আর ক্যাথোডে হবে রিডাকশান অর্থাৎ বিজারণ পজিটিভ আয়নের, ঠিক আছে। তাহলে অ্যানোডে কী ঘটবে, অ্যানোডে অক্সিডেশন ঘটবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। এরপর দেখো নাইট্রোলিন কি। নাইট্রোলিন হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের চূর্ণকে আমরা নাইট্রোলিন বলি, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত। তো জিঙ্কের একটা আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, তার সংকেতটা কি হবে, তার সংকেত হবে ZnS, ক্লিয়ার। এরপর প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে। এখানে অ্যাসিটোনে উপস্থিত থাকবে কিটো গ্রুপ, অর্থাৎ ডি অপশানটি আমাদের কারেক্ট হবে। আর অ্যাসিটোনের সংকেত হবে CH3 COCH3, তাহলে এখানে কিটো গ্রুপ উপস্থিত রয়েছে, তাই আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর আমরা বিভাগ খ বা গ্রুপ বিতে যে সমস্ত প্রশ্নগুলো থাকে, প্রত্যেকটি প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকে এখানে 1 করে, এবং 21টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এর মধ্যে শূন্যস্থান থাকবে, স্তম্ভ মেলানো থাকবে, ঠিক আছে, সেগুলো পরপর আমরা দেখে নেব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আরেকটি ঘোষণা করছি যে আমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স বা মাধ্যমিক লাইফ সায়েন্স বা মাধ্যমিক ম্যাথ, এই 3টে সাবজেক্ট বা সায়েন্স গ্রুপটিকে নিয়ে একটি PDF গ্রুপ খোলা হবে খুব শীঘ্রই, যেখানে PDFগুলো সমস্ত তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এই গ্রুপটি পেড গ্রুপ হবে খুবই অল্প অর্থের বিনিময়ে, যেটা বিগত বছরও আমরা করেছিলাম তোমাদের সুবিধার্থে। তাতে করে তোমরা ABT এর টেস্ট পেপার এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, তার প্রত্যেকটি সেটের উত্তর পাবে, সম্পূর্ণ উত্তর, এবং তার সাথে সাথে মাধ্যমিক সাজেশন পাবে, আর মক টেস্ট কিছু দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, সেইগুলোও তোমরা পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো খুব শীঘ্রই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি চালু করব। তো যদি ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটি, বিগত সালেও আমরা করেছি, যদি ইন্টারেস্ট থাকো তোমরা, তাহলে আমাদের এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে থাকবে, সময় মতো কিন্তু আমরা জানিয়ে দেব, ঠিক আছে। চলো শুরু করা যাক। প্রথমেই 2-1 যে প্রশ্নটি রয়েছে, জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবথেকে বেশি। দেখো, গ্যাসের তাপন মূল্য সবথেকে বেশি হয়, তারপর হয় তরল, তারপর হচ্ছে কঠিন। তাহলে গ্যাসের মধ্যে আবার প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য সবথেকে বেশি হবে, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। অথবা যে প্রশ্নটি রয়েছে, ওজোন স্তরে ক্ষতির জন্য CF2Cl2 এর কোন পরমাণুটি বেশি দায়ী। এখানে ক্লোরিন পরমাণুটি দায়ী হবে, ক্লিয়ার। তারপরে দেখো, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকবে না, এটা ধরেই কিন্তু আমাদের কাইনেটিক্সের যে তত্ত্ব সেটা দেওয়া হয়েছিল, তাই আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, তাই এই আকর্ষণ বল শূন্য হয়ে যাবে। এরপরে দেখো, সত্য বা মিথ্যে লেখো। একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যার পৃথক থাকে, এটা বলেছে, কিন্তু না, পৃথক থাকবে না, একই রকম থাকবে, তাই এই বিবৃতিটি এখানে মিথ্যে হয়ে যাবে,
কারণ এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার আমরা জানি, ঠিক আছে, তাই বিরক্ত করার কোনো অর্থই নয়। এরপরে দেখো, হীরে লৌহ রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে যদি সাজাই তাহলে আমরা দেখব যে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, তারপর লৌহ, তারপর হচ্ছে হীরে। তাহলে এখানে সব থেকে কম কোনটি হবে? সব থেকে কম তাপ পরিবাহিতাঙ্ক সম্পন্ন হবে হীরে, এবং সব থেকে বেশি হবে রূপো, ঠিক আছে, সব থেকে বেশি হবে রূপো আর সব থেকে কম হবে হীরে। তো এইভাবে ক্রমটা তোমরা সাজিয়ে দিবে, ওকে। এরপর আসছি 2-6, শূন্যস্থান পূরণ করো। যে লেন্স গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলা হয়? বলা হয় রৈখিক বিবর্ধন, ঠিক আছে, রৈখিক বিবর্ধন, যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি। এরপরে আসছি আলোক তরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে? এদের মধ্যে সম্পর্ক হবে বেগ সমান হবে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সি সমান এন ইন্টু ল্যামডা। এখানে আলোর বেগটাকে আমরা বলবো সি এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক হবে এন। এরপরে আসছি একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত, ঠিক আছে। তো এই নোটটা তোমরা একটু করে রাখবে তোমাদের স্বার্থে, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না, ঠিক আছে। তো একটি আদর্শ অবস্থার কথা, কারণ আদর্শ অ্যামমিটার সার্কিটে কোনো অতিরিক্ত রোধ যোগ করে না, ফলে এটি সঠিকভাবে কারেন্ট মাপতে পারে। বাস্তবে অ্যামমিটারগুলি কিছুটা পরিমাণ রোধ থাকে, তবে তা খুবই কম রাখে। যে কোনো মাপার প্রক্রিয়ায় সার্কিটের কারেন্ট প্রবাহ প্রায় অপরিবর্তিত রাখবে, ঠিক আছে। এরপর তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কী হবে? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হবে কিলোওয়াট ঘন্টা। অথবাটা দেখো, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক আধান নিয়ে যেতে কত কাজ করতে হয়? এখানে যে কাজ করতে হবে সেটা ই এর সঙ্গেই সমান হবে, কারণ দেখো একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট যদি কোনো ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধানকে নিয়ে যায়, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে ওই তড়িৎচালক বল, অর্থাৎ ই সমান ডাব্লিউ। এখানে কিউর মান হচ্ছে 1 কুলম। এরপরে আসছি 2-10, নিউক্লিয় রিয়েক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই একক কী হবে? বেকারেল হবে। এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে, এইভাবে দেওয়া থাকবে 4টি, তো তোমাদের দাগ নাম্বার সহ কিন্তু করবে। উত্তরটা কি হবে দেখে নাও। একটি মুদ্রা ধাতু হচ্ছে কপার, সি অপশান দিয়ে দিবে। অ্যামালগামে সর্বদা উপস্থিত থাকে পারদ, আর একটি ল্যান্থানাইড মৌল হচ্ছে সিরিয়াম, আর গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হবে জিঙ্ক। ক্লিয়ার? এরপর 2-12, শূন্যস্থান পূরণ করো। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে 8 ইলেকট্রন নেই, সেটা কোনটা হবে? লিথিয়াম হাইড্রাইড, অর্থাৎ LiH। এটার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, ঠিক আছে, অষ্টক সূত্রের, কিন্তু এদের প্রত্যেকটার ক্ষেত্রে দ্বৈত সূত্র পূর্তি ঘটে। তারপর সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লিখো। যদি মৌলিক অণু বলে তাহলে তখন নাইট্রোজেন দেবে, ঠিক আছে, আর যৌগিক যদি বলা হয় তখন অ্যাসিটিলিন দিয়ে দেবে, ঠিক আছে, দুটোই মনে রাখবে। তারপর স্পর্শক পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। এরপর আসছি যে 2-14, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড, LOH3। এরপরে যেটা রয়েছে দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হবে? অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আর শূন্যস্থান পূরণ দেখো, NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস পাবো? অ্যানোডে ক্লোরিন গ্যাস আমরা পাবো। তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের যে প্রবাহ কোন তড়িতামুখী হয়?
এখানে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের প্রবাহ ক্যাথোড অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার দিকে হবে, অর্থাৎ ইলেকট্রনগুলি বাহ্যিক সার্কিটে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে এবং তার বিপরীতে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। আইপিএসসি নামটা দেখে নাও। এখানে কিন্তু দেখো আইপিএসসি নাম যদি করি, এটা দেখো টু পজিশনে একটা মিথাইল রয়েছে, এরকমভাবে টু পজিশনে একটা মিথাইল রয়েছে এবং কার্বন সংখ্যা এখানে 3টে রয়েছে। তাহলে 2 মিথাইল 1 পজিশনে ডবল বন্ড, তাহলে 1 প্রোপিন। ওকে, তারপরে যেটা রয়েছে গঠন সংকেতগত সমবায়তা দিতে বলেছে, তো দিয়ে দিবে যে ডাইমিথাইল ইথার CH3 ও CH3, আর একটা হচ্ছে ইথানল। তো ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে কোন যৌগ উৎপন্নের সংকেত কি? প্রথমেই মিথেনের সাথে ক্লোরিন যদি বিক্রিয়া করে তখন হচ্ছে CH3Cl উৎপন্ন হবে। ক্লিয়ার? সি, দেখো এইখানে কিন্তু 9টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 করে, টোটাল 18 নম্বর থাকবে। ঠিক আছে, তো প্রথমেই 3-এর 1 যে প্রশ্নটি রয়েছে, মিথেন হাইড্রেটের গুরুত্ব। তো মিথেন হাইড্রেট একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, কারণ এতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সংরক্ষিত থাকে, যা শক্তির একটি সম্ভাব্য বিশাল উৎস হতে পারে ভবিষ্যতে। মিথেন হাইড্রেট সমুদ্রের তলদেশে স্থলভাগের যে স্থায়িত হিমায়িত অঞ্চলে পাওয়া যায়। এটির গুরুত্বপূর্ণ যদি দিক দেখা যায় তাহলে শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে এবং পরিবেশগত প্রভাবও একটা পড়তে পারে। তো উৎসর দিক থেকে কি প্রভাব হয় দেখো, মিথেন হাইড্রেট একটি প্রচুর পরিমাণ মিথেন গ্যাসের যে তোমার খনি বা উৎস, প্রাকৃতিক গ্যাসের একটি পরিচ্ছন্ন এবং কার্যকর উৎস হতে পারে ভবিষ্যতে। তো এটি বিশ্বের শক্তি চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। পরিবেশগত প্রভাবটা কি? যদিও মিথেন একটি গ্রিনহাউস গ্যাস এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, মিথেন হাইড্রেট থেকে প্রাপ্ত মিথেন ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেকটাই কমতে পারে, যা পরিবেশের জন্য উপকারী হতে পারে। কারণ জীবাশ্ম জ্বালানি থেকে প্রচুর পরিমাণ কয়লা বা পেট্রোলের দহনে প্রচুর পরিমাণ কিন্তু দূষণ আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে। তার থেকেও যদি আমরা মিথেন ব্যবহার করি সেই ক্ষেত্রে দূষণটা তুলনামূলক কম হবে। ঠিক আছে, এরপরে দেখো 3-এর 2 যে প্রশ্নটি যে রয়েছে, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতাটি নির্ণয় করো। তো এইখানে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ PV = nRT, এই সমীকরণটাকে ব্যবহার করেই কিন্তু করব। কারণ এখানে আমাদের দেওয়া আছে, দেখো গ্যাসের ভর দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর আর এর মান তো আমরা জানি, তাই না? এখানে P = ATM দেওয়া আছে 2.56 এবং ভলিউমটা দেওয়া আছে 10 লিটার। এখানে মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো মোল সংখ্যা N সমান আমরা এখানে বলতে পারি, দেখো পদার্থ ভর 28 গ্রাম ডিভাইডেড বাই নাইট্রোজেনের যে তোমার মোলার মাস, সেটা আমরা বসিয়ে দেবো, বা গ্রাম আণবিক ভর বসিয়ে দিলে 1 আসছে, তাই না? 28 কেটে গেলে 1 আসবে। এবার দেখো আর এর মানটা কিন্তু আমাদের লিটার অ্যাটমসফিয়ারে করতে হবে, কারণ এখানে পি বা চাপটা দেওয়া আছে অ্যাটমসফিয়ারে আর ভলিউম লিটারে দেওয়া আছে। তাহলে লিটার অ্যাটমসফিয়ারে যে তোমার মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তো এই মানটা বসিয়ে দিতে হবে এবং এখানে আমরা কিন্তু টিটাকে ধরে নিচ্ছি উষ্ণতা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এবার এই যে আদর্শ গ্যাসের সমীকরণে যদি মানটা আমরা বসিয়ে দিই, সেইখান থেকে আমরা টি এর মান অবশ্যই পেয়ে যাব। তাহলে টি এর মানটা আমাদের আসবে 311.81 কেলভিন। ঠিক আছে, ক্যালকুলেট করলে কিন্তু উত্তরটা মিলে যাবে। এরপর অথবা যে প্রশ্নটি আজ রয়েছে, দেখো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের 90 সেন্টিমিটার Hg পারস্তম্ভের চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 সেন্টিমিটার পারদে বা Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো এই ক্ষেত্রে দুটো অবস্থানের কথা উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা বয়েলের সূত্রানুসারে বলে দিতে পারি
P1V1 সমান P2V2। এখানে প্রথম ক্ষেত্রে যে প্রদত্ত দেওয়া আছে P1 90 সেন্টিমিটার এইচজি, V1 দেওয়া আছে 500 সেন্টিমিটার কিউব এবং P2 দেওয়া আছে 60 সেন্টিমিটার এইচজি, V2 আমাদের নির্ণয় করতে হবে। তো এই সমীকরণে আমরা মানটা শুধু বসাবো, বসানোর পর যেটা আমাদের V2 আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি বাকি ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে, তাই না? এরপরে দেখো যেটা রয়েছে 3-3, একটি 5 সেন্টিমিটার দীর্ঘ বস্তু উত্তর লেন্সের সম্মুখে রাখা হলো। 25 সেন্টিমিটার দীর্ঘ একটি প্রতিবিম্ব লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি পর্দার ওপর গঠিত হলো। লেন্সটির ফোকাস দূরত্ব কত? তো এইখানে আমরা এটাকে রৈখিক বিবর্ধনের সূত্র লাগিয়ে করব, বা তোমরা প্রথম ক্ষেত্রে বস্তুর যে দূরত্ব সেটা বের করে নেবে রৈখিক বিবর্ধন দিয়ে, তারপর সেটা লেন্সের সূত্রে আমরা প্রয়োগ করব। তো এখানে দেখো বস্তুর দৈর্ঘ্য H1 সেটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব H2 দৈর্ঘ্য, প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি? M সমান আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, করলে আমরা এখানে পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধন 5 পাচ্ছি। প্রতিবিম্বের দূরত্ব কত? 100, বস্তুর দূরত্বটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, তাহলে এম সমান আমরা জানি কি প্রতিবিম্বের দূরত্ব লেন্স থেকে আর বস্তুর দূরত্ব ভাজিত বা অনুপাত করে দেবে। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা ইউ সমান কি পেয়ে যাব? ইউ সমান পেয়ে যাব V/M, অর্থাৎ 100/5 করলে আমরা এখানে 20 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বস্তুর দূরত্ব কত? 20 সেন্টিমিটার। এবার লেন্সের যে সূত্র, যে F1/F সমান 1/V লিখে দিচ্ছি, দেখো 1/F সমান 1/V মাইনাস 1/U। যেহেতু উত্তর লেন্স তাই এখানে কিন্তু ইউর মানটা নেগেটিভ হবে। তাহলে এখানে V সমান হচ্ছে 100 সেন্টিমিটার এবং ইউ সমান হবে, যেহেতু উত্তর লেন্স তাই মাইনাস হবে -25। ঠিক আছে, এবার এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই এবং এটাকে সরলীকরণ যদি করি তাহলে F সমান আমরা পেয়ে যাব 20 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে দেখো, অথবা কোনো আলোক রশ্মির প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে? প্রথমত প্রিজম কোণের ওপর নির্ভর করে। প্রিজমের অপর্যাপ্ত কোণ বা অ্যাপেক্স অ্যাঙ্গেল যত বড় হবে চ্যুতিকোণ তত বেশি হবে। আলোক রশ্মির আবরিত কোণ, ঠিক আছে, আলোক রশ্মি প্রিজমে প্রবেশ করার সময়, আবরিত বা আপতিত বলতে পারো, কোনো সমস্যা নেই, প্রবেশ করার সময় প্রবেশ করার যে কোণ চ্যুতিকোণকে প্রভাবিত করে। প্রিজমের পদার্থের প্রতিসরাঙ্ক, প্রিজমের পদার্থের প্রতিসরাঙ্ক যত বেশি হবে চ্যুতিকোণ তত বেশি হয়। প্রতিসরাঙ্ক নির্ভর করে প্রিজমের যে পদার্থ তার গুণমান এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর। এরপরে যে পয়েন্টটা দেবে আলোর তরঙ্গদৈর্ঘ্য, আলোর বিভিন্ন রং বা তরঙ্গদৈর্ঘ্য বিভিন্নভাবে চ্যুত হয়। সাধারণ নীল আলো লাল আলোর চেয়ে বেশি চ্যুতি হয়, কারণ তরঙ্গদৈর্ঘ্য কম, প্রতিসরাঙ্ক বেশি। এরপর চলে আসছি ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সমান্তরাল যোগ করলে কি ঘটবে? তো প্রথমে ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সমান্তরালে যোগ করলে যে সমস্ত বিষয়গুলো ঘটতে পারে তা হচ্ছে ফিউজের কার্যকারিতা নষ্ট হবে, অর্থাৎ ফিউজ কাজ করবে না। ফিউজ তারকে সমান্তরালে যোগ করলে সার্কিটে উচ্চ প্রবাহ হলে ফিউজ পুড়ে গেলেও বৈদ্যুতিক চলমান থাকবে, কারণ বিদ্যুৎ প্রবাহ অন্য পথে চলে থাকে। ফলে ফিউজের মূল উদ্দেশ্য সার্কিটকে অতিরিক্ত প্রবাহ থেকে সুরক্ষিত করা সেটা ব্যর্থ হয়ে যাবে। সার্কিটের ক্ষতি, ফিউজ তার কাজ না করে অতিরিক্ত বৈদ্যুতিক প্রবাহের কারণে সার্কিটের অন্যান্য উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে শর্ট সার্কিট, অগ্নিকাণ্ড বা যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। সংক্ষেপে আমরা বলে দিতে পারি ফিউজ তারকে সমান্তরালে যোগ করা কখনোই উচিত নয়, কারণ এটি তার সুরক্ষা মূলত যে ফাংশন সেটা অকার্যকর হয়ে যায়, তাই সার্কিট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এরপর সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের অণু লুইস ডট গঠন দিতে বলেছে। তো এটা আমরা দেখে নেব, ঠিক আছে। অল্প বিস্তারিত ব্যাখ্যাও করে নেবে। তো আমি ব্যাখ্যাটা আর পড়ছি না, তোমরা এটা পিডিএফে পেয়ে যাবে। আমি শুধু জাস্ট এই লুইস ডটটা বলে দিচ্ছি। হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে, দুটো হাইড্রোজেন রাখলাম দুই পাশে, এবং কার্বনকে মধ্যবর্তী পজিশনে রাখবো, দুটো কার্বনকে, তার বহিস্তম কক্ষপথে 4টি করে ইলেকট্রন রয়েছে। দেখো কার্বন হাইড্রোজেনের সাথে একটি একটি করে ইলেকট্রন দিয়ে, হাইড্রোজেন একটা দেবে, কার্বন একটা দেবে, দিয়ে সমযোজী বন্ধন একটা গঠন করলো। একই রকমভাবে অপরপক্ষে যে হাইড্রোজেন কার্বন সেও করলো, এবং বাকি থাকা যে 3টে কার্বনের যে 3টে, এর 3টে, এই পাশে 3টে, এই পাশে 3টে, দুটো 3টে হয়ে গিয়ে পরস্পর দিয়ে তারা কিন্তু 3 জোড়া সমযোজী বন্ধন গঠন, 3টি সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে। এবং এই 3টি সমযোজী বন্ধনের জন্য মোট 6টি ইলেকট্রন ব্যবহার করবে কার্বন কার্বন, ঠিক আছে। এটাই এখানে বিস্তারিত লেখা আছে, তোমরা পিডিএফে পেয়ে যাবে। এরপর আসছি, অথবা ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয়। ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না কারণটা হচ্ছে জল হচ্ছে ধ্রুবীয় পোলার দ্রাবক, এবং ন্যাপথালিন হচ্ছে নন পোলার যৌগ। তাহলে পোলার দ্রাবকে পোলার সলভেন্টই দ্রবীভূত হবে। এই পোলার সলভেন্টে তোমার হচ্ছে পোলার সলিড দ্রবীভূত হয়, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে ধ্রুবীয় যৌগই দ্রবীভূত হবে, অধ্রুবীয় হয় না। তো ধ্রুবীয় দ্রাবকে অধ্রুবীয় যৌগে দ্রবীভূত হতে পারে না, সেটাই বলেছে। অন্যদিকে ইথাইল আংশিক ধ্রুবীয় এবং আংশিক অধ্রুবীয় হওয়ায় ন্যাপথালিনকে দ্রবীভূত করতে সক্ষম হয়, কারণ এটি ন্যাপথালিনের সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্স আকর্ষণ দ্বারা আবদ্ধ হয়। এরপর আসছি, লিথিয়াম হাইড্রাইড গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, ব্যাখ্যা করো। এটা কিন্তু এমসিকিউ প্রশ্নই দেওয়া ছিল, ঠিক আছে। তো যাই হোক, দেখে নাও। লিথিয়াম হাইড্রাইডের গঠন যদি দেখি, লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে লিথিয়ামে তার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, এবং বহিস্তম কক্ষপথে ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 1টি। লিথিয়ামের একটি ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জ গঠিত হবে, লিথিয়াম প্লাস হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক 1, ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 1টি। তাহলে তার দ্বৈত সূত্র পূর্তির জন্য একটি ইলেকট্রন দরকার, সেটা লিথিয়াম থেকে নেবে, এবং লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করে তার দ্বৈত সূত্র পূর্তি ঘটাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অষ্টক সূত্র পূর্তি ঘটছে না, দ্বৈত সূত্র পূর্তি ঘটছে, তাই এখানে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটেছে, সেটা এখানে বলা হয়েছে। প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান থাকবে। কিভাবে প্রমাণ করবে? প্রায় 350 ডিগ্রি বা 360 ডিগ্রি উষ্ণতায় বা তাপমাত্রায় উত্তপ্ত শুষ্ক সোডিয়াম ধাতুর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটির মধ্য দিয়ে জ্বলন্ত পাটকাঠি ধরলে গ্যাসটি নীলাভ শিখায় জ্বলতে শুরু করবে এবং পাটকাঠিটি নিভে যাবে। সম্ভবত গ্যাসটি হাইড্রোজেন হবে, ঠিক আছে। আর গ্যাসটি যদি হাইড্রোজেন হয় তাহলে অবশ্যই সেটা অ্যামোনিয়া গ্যাস থেকে এসেছে, তাই এখান থেকে প্রমাণিত হয় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন গ্যাস আছে। বিক্রিয়াটা দিয়ে দেবে, সোডামাইট উৎপন্ন করবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। যে হাইড্রোজেন গ্যাসটা নীলাভ শিখায় গ্যাসটিকে গ্যাসটি জ্বলবে আর পাটকাঠিকে নিভিয়ে দেবে। এরপর আসছে, অথবা অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2SO4 বা অনার্দ্র ফসফরাস পেন্টক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা যায় না কেন, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা যায়? এর কারণটা কি? অ্যামোনিয়া একটি ক্ষারীয় পদার্থ, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অ্যামোনিয়া একটি ক্ষারীয় পদার্থ, তাই গাঢ় H2SO4 ও P2O5 এর মতো আম্লিক শুষ্ককারক পদার্থের সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। অ্যামোনিয়া যদি H2SO4 এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, অ্যামোনিয়া যদি পেন্টক্সাইডের সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টক্সাইড এবং জলের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। ফলে এখানে আমরা অ্যামোনিয়াকে শুষ্ক করতে এসে শুষ্ক রূপে পাবো না, তা বিক্রিয়ায় অংশগ্রহণ করে যায়। কিন্তু যদি অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়
তাহলে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করতে চাইলে এটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে দ্রুত যৌগ গঠন করবে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামোনিয়াকে ফ্রি পাবো না, তাই আমরা এখানে কেবলমাত্র ক্যালসিয়াম অক্সাইডকেই ব্যবহার করব, কারণ অ্যামোনিয়াও ক্ষারধর্মী, আবার ক্যালসিয়াম অক্সাইডও ক্ষারধর্মী, পরস্পর এরা ক্ষার ক্ষার বিক্রিয়া করবে না, ফলে সহজে জল শুষ্ক হয়ে যাবে। এরপর আসছে কি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটবে? তো এইখানে তোমার অ্যাসিডের উৎপন্ন, ইথাইল অ্যাসিডের উৎপন্ন হবে, ঠিক আছে। তো এখানে ইথাইল অ্যাসিডের উৎপন্ন হবে। এরপর থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত সমীকরণ দিতে বলেছে। তো এখানে তোমার প্রথম যে বিক্রিয়াটি ঘটবে, Fe2O3 অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে Fe গলিত হবে এবং Al2O3 উৎপন্ন করবে। তারপর এই বিক্রিয়াটি ঘটবে, আর বিক্রিয়া নেই তো, তাই না? যাই হোক, এটা বই থেকেই পেজ কাটিং তোমরা আশা করি সমস্ত বইয়ে পেয়ে যাবে, আর তাছাড়াও তোমরা পিডিএফে তো পাচ্ছ, তাই না? এরপর আসছি দেখো সিএনজির উৎস ব্যবহার। উৎস হিসেবে কি, প্রাকৃতিক গ্যাস থেকে। যে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে যে গ্যাসগুলো সরাসরি সিএনজি সংগ্রহ করা হয়, সেগুলো সমুদ্রের নিচে অবস্থিত যে তোমার বলো না জীবাশ্ম, সেখান থেকে পাবো। আর জীবাশ্ম জ্বালানি থেকে প্রাকৃতিক গ্যাসটি মূলত মৃত উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম সংশোধনের ক্ষেত্রেও সিএনজি আমরা পেয়ে থাকি। এর ব্যবহারগুলো কী কী? পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গৃহস্থালির ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছি গ্রুপ ডি। তো 4-1 যে প্রশ্নটি রয়েছে, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তিতে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এইখানে আমরা যদি বয়েলের সূত্র দেখি, P প্রপোর্শনাল 1/v, v এবং m স্থির, এবং চার্লসের সূত্র অনুসারে v প্রপোর্শনাল t, যেখানে p এবং n স্থির, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে v প্রপোর্শনাল n, যেখানে p t স্থির। তাহলে সবকটাকে যদি মিলিয়ে যদি আমরা করি, তখন পেয়ে যাব v প্রপোর্শনাল nt/p, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব pv সমান nRT বা pv সমান nKT। এরপর আসছে দেখো 4-2 যে প্রশ্নটি রয়েছে, একটি বেলুনে 950 mm পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারদে আনা যায়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? এই ক্ষেত্রে কিন্তু আমরা বয়েলের সূত্র প্রয়োগ করব, P1 V1 P2 V2। এখানে P প্রাথমিক P1 দেওয়া আছে, তারপরে আয়তন V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে। P2টা যে সেন্টিমিটার এইচজি আছে, সেটাকে আমরা mmHgতে নিয়ে আসব, কারণ P1টা কিন্তু mmHgতে রয়েছে, ঠিক আছে। তারপর এখানে মান বসিয়ে যদি V2টা আমরা নির্ণয় করি, তাহলে আমরা V2টার মান পেয়ে যাব 1 লিটার, যেটা আমাদের এখানে উত্তর হবে, ঠিক আছে। বাকি ক্যালকুলেশনটা সেম। এরপরে দেখো, অথবা 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম যে KClO3 প্রয়োজন হবে, এবং এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হবে? দেখো, বিক্রিয়ার সমিত সমীকরণটা তোমরা লিখে দেবে। তো সেইখান থেকে দেখতে পাচ্ছি 2 KClO3, সেইখান থেকে আমরা পাবো 2 KCl এবং 3 O2। তো এখানে আমরা যদি তাদের সংকেত গ্রাম আণবিক ভর বের করি, টোটাল পেয়ে যাব দুটোর ক্ষেত্রে 245 গ্রাম KClO3, আর 3O2 এর ক্ষেত্রে পেয়ে যাব 96 গ্রাম। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা বলে দিতে পারি যে 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাচ্ছি 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন পাই KClO3 কত প্রয়োজন হচ্ছে? 245। আর আমাদের প্রশ্নে যেটা রয়েছে 9.6 গ্রাম O2 উৎপন্ন করতে KClO3 কত প্রয়োজন হবে, সেটা হবে 24.5 গ্রাম। আর পরবর্তী যেটা রয়েছে, কত গ্রাম KCl উৎপন্ন হয়, এইখান থেকেই তোমরা করে নিতে পারো, ঠিক আছে, কত গ্রাম। তো প্রথমেই 245 থেকে পাওয়া যাচ্ছে 2 ইন্টু এখানে হবে 39 প্লাস 35.5, সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে। 245 থেকে পাওয়া যায় KClO3 হচ্ছে তোমার 2 ইন্টু 39 প্লাস 35.5 একে কত, এবং আমাদের এখানে 24.5 কত, ওইভাবে করলেও হবে, ঠিক আছে।
করে নেবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। ক্লিয়ার? এরপর আসছে 4-3, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? কোনো তরলের পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকেই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এবং এদের যদি আমরা প্রাথমিক অবস্থায় V1 আয়তন ধরি, উষ্ণতা বৃদ্ধি T2 করলাম T1 থেকে, তো V2 হলো, সেই ক্ষেত্রে তরলের প্রকৃত প্রসারণ গামা সমান হয়ে যাবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী হবে? এদের মধ্যে সম্পর্কটা হবে তরলের যে তোমার প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ গুণিত পাত্রের প্রসারণ, এটা করে দেবে। ঠিক আছে? এরপরে আসছি অথবা দেখো, লোহার চেয়ার এবং কাঠের চেয়ার গরমকালে রোদে রেখে দিলে কোনটি বেশি উত্তপ্ত হয় বলে মনে হয়? ব্যাখ্যা করো। তো লোহার চেয়ারকে কাঠের চেয়ারের চেয়ে গরমকালে রোদে রেখে দিলে বেশি উত্তপ্ত মনে হয়, কারণ লোহাটি একটি ভালো তাপ পরিবাহী, কাঠ একটি খারাপ তাপের পরিবাহী, কুপরিবাহী। ঠিক আছে? লোহার চেয়ার রোদের থেকে তাপ দ্রুত শোষণ করে এবং সেই তাপ দ্রুত ছড়িয়ে যায়, এর ফলে লোহার চেয়ার দ্রুত গরম হয়ে যায়, সে তাপ দ্রুত আমাদের শরীরে পৌঁছায়, যা আমাদের শরীরকে উত্তপ্ত বলে মনে হয়, উত্তপ্ত করে। ঠিক আছে? আর কিন্তু কাঠের চেয়ারের ক্ষেত্রে তা হয় না। এরপরে আসছি তাপীয় রোধের মাত্রিয় সংকেত কী হবে? মাত্রিয় সংকেত হবে M−1 L−2 T⁻³ থিটা। র্যালের বিক্ষেপণ সূত্রটি লিখো। র্যালের বিক্ষেপণ সূত্রটি হচ্ছে I∝1/λ4। এখানে I বলতে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, ল্যামডা বলতে তরঙ্গদৈর্ঘ্য। আকাশের নীলিমা ব্যাখ্যা যদি করতে বলে, র্যালের বিক্ষেপণ অনুযায়ী ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো বড় তরঙ্গদৈর্ঘ্যের আলোর তুলনায় বেশি পরিমাণ বিক্ষেপিত হয়। দৃশ্যমান আলোর বর্ণমালায় বেগুনি এবং নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট। সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করলে নীল রঙের আলো বায়ুমণ্ডলে অণুর দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, যার ফলে আমরা আকাশকে নীল দেখি। তারপরে যে অথবা যে প্রশ্নটি রয়েছে, বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, হীরকের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, হীরের প্রতিসরাঙ্ক কত? তো প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি, যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, দুটো বসিয়ে দিই, হীরকের প্রতিসরাঙ্ক 2.4 চলে আসবে। এরপরে আসছে একটি সমান্তরাল কাচফলকের ফোকাস দৈর্ঘ্য কত হবে? একটি সমান্তরাল কাচফলকের কোনো ফোকাস দৈর্ঘ্য অ্যাকচুয়ালি থাকে না, কারণ এটি একটি লেন্স নয়, যে এটি দুটি সমান্তরাল পৃষ্ঠের সমন্বয়ে গঠিত এবং আলোর যে পথ পরিবর্তন করে না, শুধুমাত্র আলোক রশ্মির পৃষ্ঠদেশ থেকে প্রতিফলিত বা প্রতিসরণ ঘটে, তাই সমান্তরাল কাচফলকের কোনো ফোকাস দৈর্ঘ্য থাকবে না। এরপর আসছে দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি? বেগুনি রঙের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হবে, কারণ বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়। র্যালের বিক্ষেপণ সূত্র অনুযায়ী বিক্ষেপণ তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়। এরপর অতি বেগুনি রশ্মির দুটি ব্যবহারই লিখতে বলেছে। চিকিৎসা ক্ষেত্রে অতি বেগুনি রশ্মি আমরা ব্যবহার করে থাকি অপারেশন থিয়েটারের ক্ষেত্রে, বা তদন্ত কার্যের ক্ষেত্রে, ফরেন্সিক যে ডিটেকশন করা হয় কোনো ক্রাইমের বা কোনো কিছুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইউভি রশ্মি আমরা ব্যবহার করে থাকি। এরপর লেন্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা থেকে জানা যায় যে কোনো চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি যদি বজায় থাকে, তাহলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। পরীক্ষা করে দেখা গেছে যে কুণ্ডলী তার কিংবা এবং এর থেকে দূরে চুম্বককে নিয়ে যেতে হলে সর্বদা একটা বাধার সম্মুখীন হয়। এরকম একটা কুণ্ডলী আছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে যদি আমরা একটা চুম্বককে নিয়ে যাই, তাহলে একটা বাধার সম্মুখীন আমাদের হতে হবে। ঠিক আছে? সেটাই বলতে চেয়েছে এখানে। তো ফলে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে ওই বাধার বিরুদ্ধে কার্য করতে হবে, যেটা ধনাত্মক কার্য হবে। এই কার্য কুণ্ডলীকে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি বজায় রাখবে। লেন্জের সূত্রতেও বলা হয়েছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে বাধা দেয়। লেন্জের সূত্রটি এই জন্যই শক্তি সংরক্ষণ সূত্রের সমর্থন করে।
এরপরে আসছি 4-এর সাথে যে প্রশ্নটি রয়েছে, দুটো তোমার বাল্ব রয়েছে, এদের মধ্যে কোন ফিলামেন্টটি মোটা ব্যাখ্যা করতে বলেছে। যার রোধ বেশি হবে সেই ফিলামেন্টটি কী হবে, মোটা হবে। তাহলে এখানে আমাদের রোধ বের করতে হবে এবং রোধ ক্ষমতা বিভব প্রভেদের সম্পর্কটা আমরা পেয়েছি, পি সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আর সমান ভি স্কোয়ার বাই পি পেয়ে যাব। এখানে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে রোধগুলো বের করে নেব, প্রত্যেকটা বাতির ক্ষেত্রে, হ্যাঁ, রোধ বের করলাম। এরপর দেখো, যদি দৈর্ঘ্য এদের অপরিবর্তিত থাকে, রোধের পরিবর্তন ঘটে, ঠিক আছে, তাহলে রোধ এবং ক্ষেত্রফলের মধ্যে এদের সম্পর্কটা কি, ইনভার্স, অর্থাৎ যার রোধ বেশি তার ক্ষেত্রফল কম, আর যার ক্ষেত্রফল কম তার রোধ বেশি। উল্টোভাবে বলতে পারি, যার রোধ কম তার ক্ষেত্রফল বেশি, আবার যার রোধ বেশি তার ক্ষেত্রফল কম। তাহলে আমরা এখানে বলে দিতে পারি দ্বিতীয় বাতিটির রোধ কম, তাই দ্বিতীয় বাতিটির ফিলামেন্ট প্রস্থচ্ছেদ বেশি হবে। এরপর এসি ডায়নামোর কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা, এটা আমি আর বেকার পড়বো না, তোমরা বই থেকে দেখে নিতে পারো বা পিডিএফ তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। ডোবেনারের ত্রয়ীসূত্রটা কি? ডোবেনারের ত্রয়ীসূত্রতে বলা হয়েছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে যদি পরপর আমরা নিই এবং প্রথম এবং শেষ এই দুজনের ভর সংখ্যার গড় যদি নিই, তাহলে কিন্তু মধ্যবর্তী যে যৌগ তার পারমাণবিক ভর আমরা পেয়ে যাব। যেমন বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, বেরিয়ামের 4 এবং ক্যালসিয়ামের 20, পারমাণবিক যে তোমার বেরিয়ামের পারমাণবিক গুরুত্ব 4 এবং ক্যালসিয়ামের হচ্ছে তোমার ক্যালসিয়ামের পারমাণবিক 40 হবে, এটা তো 40, ঠিক আছে। তাহলে 4 + 40, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 44, তাহলে 44-এর অর্ধেক যদি করি 22, যেটা হবে তোমার mg এর, ঠিক আছে। তো এখানে একটু কিছু টাইপিং ভুল করেছে, যাই হোক। তারপরে দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে জারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো প্রথম জারণ যে ক্ষমতা সেটা সবথেকে বেশি হচ্ছে ফ্লোরিনের হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অথবা দেখো অপরা তড়িৎধর্মিতা বলতে কি বোঝো? পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর অপরা তড়িৎধর্মিতার মান কী হবে? অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তাকেই ওই মৌলেরই তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। পর্যায় সারণীতে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। পর্যায় সারণী বরাবর যদি যাই, তোমার উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মক ক্রমশ হ্রাস পাবে। রাসায়নিক পরিবর্তন, তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য, এটা তোমরা বই থেকেই পেয়ে যাবে, এটা আর পড়বো না। এরপর আসছি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। কারণটা ব্যাখ্যা করতে বলেছে যে ক্যাথোডের জলীয় দ্রবণে Na+ এবং H2O বিদ্যমান থাকে এবং তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে জলের হ্রাস ঘটে, কারণ Na+ এর চেয়ে H2O সহজেই ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে H2 এবং OH- রূপান্তরিত হয়, ফলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে। অ্যানোডের ক্ষেত্রে জলীয় দ্রবণে ক্লোরিন মাইনাস এবং H2O বিদ্যমান থাকে এবং তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিনের পরিবর্তে H2O জারিত হয়ে তোমার এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন O2, ঠিক আছে, এটাই বলেছে। অর্থাৎ ক্যাথোডে Na+ এর পরিবর্তে H2O ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অ্যানোডে ক্লোরিনের পরিবর্তে H2O জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এরপর আসছি 4-11, উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে?
তো উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সোডিয়াম অ্যামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার হিমায়ক বা শীতলীকরণ রূপে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়ে থাকে, বা কুলিং স্টেশনে বা এয়ার কন্ডিশনারেও ব্যবহার করা হয়। এরপরে আসি পিভিসি কি এবং পিভিসির মনোমার এর নাম ও সংকেত। পিভিসি হলো একটি সিনথেটিক থার্মোপ্লাস্টিক পলিমার যা ইথিলিন এবং ক্লোরিনের মিশ্রণে তৈরি হয়। এটি একটি কঠিন এবং টেকসই উপাদান যা পাইপ এবং জানালার ফ্রেম ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। মনোমারটা কী হবে? ভিনাইল ক্লোরাইড, এবং মনোমারের সংকেতটা হবে CH211CHCl। পিভিসি একটি সাধারণ ব্যবহার হলেও জলবাহী পাইপ তৈরিতে আমরা ব্যবহার করি। এটি তার উচ্চ টেকসই এবং সাশ্রয়ী মূল্য বা রাসায়নিক প্রতিরোধ গুণাগুণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারপরে আসি পলিমারাইজেশন। পলিমারাইজেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে ছোট ছোট মনোমার একত্রিত হয়ে একটি বৃহৎ পলিমার গঠন করে। রাসায়নিক যে সমীকরণটা দিতে বলেছে, যে একটা উদাহরণ দিয়ে বলো। ইথিলিন পলিমারাইজেশন হয়ে উচ্চ চাপ এবং উষ্ণতা অবশ্যই অনেক বেশি হবে, 200 থেকে 300, এবং চাপটাও অনেক বেশি হবে, 2000 থেকে 3000 ATM। ঠিক আছে, করলে এটা কিন্তু পলিমারে গঠিত হবে। তো N হলো এখানে ইথিলিন মনোমার সংখ্যা, একত্রিত হয়ে পলিথিন গঠন করে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর আমাদের টার্গেট মাধ্যমিক 2025 হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ, সেটা অবশ্যই খুবই তাড়াতাড়ি আসবে। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।